আমি আজ বাসে করে শ্যামপুর গ্রামে আমার মাসির বাড়ি যাচ্ছি। বেরোতে একটু দেরি হয়ে গেল। সন্ধে আকাশ মেঘলা হয়ে এসেছে। আকাশে চাঁদ বা তারার কোনো আলো চোখে পড়ছে না। সমস্ত আলো যেন মেঘ ঢেকে দিয়েছে। বাসে যাত্রী বলতে জনা 5 জন। সবাই চুপচাপ বসে আছে। আমি জানলার পাশে একটা সিটে বসে বাইরের এই মায়াবী দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। বাসের সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে এপার থেকে ওপার হয়ে গেল। তখন হঠাৎ বাসটা জোরে ব্রেক কষল। আমি বললাম, আরে কি ব্যাপার ড্রাইভার দা, এত জোরে কেউ ব্রেক মারে? এখনই তো আমার মাথাটা ফেটে যেত। সামনে বিড়াল রাস্তা কেটেছে, তাই বাধ্য হয়ে হঠাৎ করে ব্রেক মারতে হলো। এইটা কোনো কথা হলো? আপনারা এখনো সেই আগেকার লোকেদের মতো। এদিকে বাসে যে কজন ছিল সবাই নেমে গেছে। আমি একা বাসে বসে আছি। কন্ডাক্টর বললেন, বাস আর যাবে না দাদা, নে বলুন। বাস আর যাবে না মানেটা কি? আরে বিড়ালের রাস্তা কেটেছে বলে বাস এখানেই দাঁড়িয়ে থাকবে? আরে ভাই, আমাদের গন্তব্য এই পর্যন্তই, এরপর আর বাস যায় নাকি? রাস্তাটুকু সবাই অটো করে চলে যায়। আপনি কি নতুন নাকি এদিকে? এই নামেন, বাস ব্যাক করবে, নামেন। আরে অটো কোনখানে পাবো? এই তো একটু এগিয়ে যান, দেখবেন অটো দাঁড়িয়ে আছে। আর একটু তাড়াতাড়ি যান, নইলে দেখবেন শেষ অটোটা মিস করে গেছেন। অটো স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো অটো নেই, এমনকি আশেপাশে তো কোনো রিক্সাও নেই। কি যে করি! এইরকম চিন্তা করতে করতে কিছুটা দূরে একটা দোকান দেখতে পেলাম। ভাবলাম দোকানে গিয়ে বসি, নিশ্চয়ই এর মধ্যে কোনো অটো বা রিক্সা চলে আসবে। বলছি, ভাই আমাকে 1 কাপ চা দিন তো। ঠিক আছে দাদা, আপনি বসুন, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। আচ্ছা ভাই, বলছি যে শ্যামপুর যাওয়ার জন্য অটো ছাড়া অন্য কিছু চলে না? আগে তো বাস চলতো, এই বর্ষায় চারদিক ডুবে গিয়ে রাস্তায় একেবারে খারাপ হয়ে গিয়ে বাস চলা বন্ধ হয়ে গেছে। এখন অটোই চলে, তবে এখন তো আর অটো যাবে না। কেন যাবে না? ওই দেখো, রাস্তা পুরোটা খারাপ, তারপরে ঘোর অন্ধকার, কোনো আলো থাকে না। অন্ধকারে অটো চালালে দুর্ঘটনা হতে পারে, তাই ওইদিকে রাতের বেলায় কেউ যায় না। ভগবান, এ কি বিপদে পড়লাম! ধর, তখন যদি কন্ডাক্টরের সাথে বকবক না করতাম তাহলে আগে ভাগে নেমে এলে একটা অটো অন্তত পেয়ে যেতাম। এই দাদা, বলছি ভেতরে এসে বসেন, জোরে বৃষ্টি আসছে। বিপদ, বিপদের ওপর বিপদ। আরে এত চিন্তা করেন না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি দোকানের ভিতরে গিয়ে বসলাম। ওই বৃষ্টির মধ্যে একটা মেয়ে দৌড়ে এসে বলে, দাদা দাদা, তুমি এক্ষুনি একবার বাড়ি চলো, মা তোমায় ডাকছে, মায়ের শরীরটা খারাপ করেছে দাদা। তুই যা, আমি আসছি। দাদা, বাইরে যা বৃষ্টি হচ্ছে, দোকান বন্ধ করলে আপনি ভিজে যাবেন, তাই দোকানটা আমি খোলা রেখেই যাচ্ছি। আমি না আসা পর্যন্ত আপনি অন্য কোথাও যাবেন না। আমি এই যাবো আর আসবো। ঠিক আছে ভাই, আমি এখানেই বসে আছি, আপনি যান। আজকে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, ঝামেলার উপর ঝামেলা লেগেই আছে। মানুষের জীবনে ঝামেলা কখনো বলে কয়ে আসে না, আর ঝামেলা জীবনে আসার পেছনেও কারণ থাকে। আপনি কে? আমি ওই চা দোকানির ভাই। কিন্তু আমি তো জোরের শব্দ করে কথাগুলো বলিনি, আমি তো মনে মনে কথাগুলো বলেছি। তাহলে আপনি আমার কথাগুলো মানে মানে শুনতে পেলেন কিভাবে? কিছু কথা মুখ দেখে বোঝা যায়। অনেকক্ষণ ধরে একা একা বসে আছেন, চা খাবেন আরেক কাপ? হ্যাঁ হ্যাঁ দিন, আপনার ভাই তো অনেকক্ষণ হলো গিয়েছে, সেই বুঝি আপনাকে পাঠিয়ে দিল। বাহ মশাই, আপনি তো দেখছি আপনার দাদার থেকেও ভালো চা তৈরি করেন, তাই নাকি? এই বাজাও, এই কে কোথায় আছো, বাঁচাও, আমি আর পাচ্ছি না।
যন্ত্রণায় মরে যাচ্ছি, বাঁচাও আমার দাদাকে, বাঁচাও। ওরে বাবা রে, আমাকে আর আমার দাদাকে মেরে ফেলবে রে। শোভন বাবু, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি তো আপনাকে আমার নামটাও বলিনি। আপনি নাম জানলেন কিভাবে? আপনার আইডি কার্ড ঝুলছে গলায়, সেখান থেকেই পড়ে জানলাম। ও ও হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চার কান্না নিয়ে কি যেন বলছিলেন? এই বৃষ্টিতে অত জোরে কে কাঁদছে? জলা। হ্যাঁ, ওর নাম হলো জলা। ও এখন আর বেঁচে নেই, বছর খানেক আগে মারা গেছে। মানে তাহলে এখন এইভাবে কাঁদছে কে? বা কি যাতা বলছেন? এর পিছনে একটা ঘটনা আছে, এক কথায় বলা যাবে না, একটু সময় লাগবে। না সে লাগুক, আপনি ব্যাপারটা একটু খুলে বলুন। এমনিতেও এখানে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি। শুনুন তাহলে। জলাদের বাড়িতে জলা, তার দাদা রাজা, আর তার বাবা মানে ভোলা, আর তার সৎ মা জয়া এবং বোন রিনি একসাথে বসবাস করত। সতীনের ছেলে বলে জলার মা ওদের দুজনকে একদম সহ্য করতে পারত না। সে সবসময় মনে মনে হিংসে করত। তাদের এই বিশাল সম্পত্তি সতীনের দুই ছেলে পেয়ে যাবে এই ভেবে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। অপরদিকে জলার বাবা তার 3 সন্তানকেই খুব ভালোবাসত, তাই কোনোদিন জলার মা কারো কোনো ক্ষতি করতে পারেনি। তা একদিন হলো কি, জলা, তুইও দাদার সাথে দোকানে থাকবি, বুঝলি? আমি আর বোন দুজনে কলকাতায় পিসির বাড়ি যাব। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যাও। কি বলিস দাদা? হ্যাঁ বাবা, ভাই একদম ঠিক কথা বলছে। এই জয়া, তুমি কিন্তু ওদের দুজনের ভালো করে খেয়াল রাখবে। মরণ, আমি খেয়াল রাখি না তো কি? ওদের মরা মা রেখে যায় ওদের খেয়াল। আরে আরে আরে, তুমি রাগ করছো কেন? আমি কি সে কথা বলেছি একবারও? তা পরের দিন ওরা দুই ভাই সারাদিন ভালো করে দোকান চালালো। রাতের দিকে দোকানে লোক আসা কম হতে রাজা তার ভাই জলাকে বলে, এ ভাই, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, এখন তেমন কোনো দোকানের চাপ নেই, তুই বাড়ি যা, খানিক পরে আমি দোকান বন্ধ করে আসছি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, তবে তুইও বেশি দেরি করিস না। হ্যাঁ, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে আয়। মা, মা বাঁচাও, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি। জঙ্গলের রাস্তায় আমাকে বিষধর সাপে কামড়েছে, আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো মা। হ্যাঁ, কি বলছিস রে? তুই তুই সত্যি দেখেছিস তোকে সাপে কেটেছে? হ্যাঁ মা, চলো চলো, আমি রাস্তায় তোমাকে সব বলছি, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো। এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। খুব তাড়াতাড়ি তাহলে আমার মেয়ের পথের একটা কাঁটা সরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলা জলা তোকে বিষধর সাপেই কেটেছে, ঠিকই দেখেছিস তো? কথা বলে আর দেরি করো না মা, কথা বলে দেরি করো না, আমার এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো, দেরি হলে আমি মরে যাবো মা। আমি তো সেটাই চাই, এই সুযোগ কি ওর হাতছাড়া করে? এই এই বলি, তুই 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 এখানেই থাক। হ্যাঁ, আমি আমি এক্ষুনি গাড়ি ডেকে আনছি। এই বলে জলার মা বাইরে গেল, কিন্তু গাড়ি ডাকতে গেল না, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো জলা যন্ত্রণায় ছটফট করতে করতে কখন মারা যায়। সেই সময় পাশের বাড়ির ভ্যান চালক রতনদা ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল। তিনি জলার চিৎকারের আওয়াজ পেয়ে ভ্যান থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যান। তখন জয়াকে দেখে বলেন, তুমি আমার দাঁড়িয়ে আছো, ভিতরে জলায়ু চিৎকার করছে কেন? দেখো না ঠাকুরপো, ছেলেটাকে বিষধর সাপে কামড়েছে, তাই তাই গাড়ি ডাকার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। সত্যি মাইরি, তুমি এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গাড়ি খুঁজছো? এখানে সারা রাত দাঁড়িয়ে থাকলেও গাড়ি পাবে না। ভেতরে চলো, আমি ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না না, আমার ছেলেকে ভ্যানে করে আমি নিয়ে যাব না, অনেক দেরি হয়ে যাবে। তুমি বাড়ি যাও, আমি ঠিক একটা গাড়ি পেয়ে যাব।
তখন রতন কাকা মুখ বাড়িয়ে একবার ভিতরে তাকালো, দেখলো বৌদিকে বোঝানো মানে সময় নষ্ট। না, দেরি হয়ে গেলে ছেলেকে আর বাঁচানো যাবে না, আমি ওকে নিয়ে চলে যাই। হ্যাঁ বৌদি, আমি ভ্যানে করে ওকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছি। এক কাজ করো, তুমি এখানে দাও, গাড়ি পেলে পিছন পিছন চলে আসবে, গাড়ি করে নিয়ে চলে যাবে। এই বলে রতন কাকা জলাকে নিয়ে ভ্যানে তুলে। তখন জলার মা একটা টাকার থলি দেখিয়ে বলে, দাঁড়াও রতন, তোমার না মেয়ের বিয়ের জন্য টাকা দরকার? হ্যাঁ দরকার তো, কি হয়েছে? এই থলিতে 2 লক্ষ টাকা আছে। তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়ে টাকা কিন্তু বেঁচে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এখন এত টাকা দিচ্ছ কেন? আরে সঙ্গে করে নিয়ে চলো, জলার চিকিৎসা করতে কাজে লাগবে। ও কাকা, কাকা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো কাকা, আমার খুব কষ্ট হচ্ছে কাকা, কাকা তাড়াতাড়ি চলো কাকা। তোমাকে এই টাকাগুলো এজন্য দেব যে তুমি এত ধীরে ধীরে ভ্যান চালাবে যে হাসপাতালে পৌঁছানোর আগেই যেন সতীনের ছেলেটা মরে যায়। না 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 না, আমি এই সমস্ত কাজ করতে পারবো না। ভাবো রতন, আর একবার ভাবো, এই টাকায় তোমার মেয়ের বিয়ে হবে, কিন্তু বাকি যে টাকা বাঁচবে তা না হয় ব্যাংকে জমা রেখে দেবে, বয়সকালে তোমার অনেক কাজে দেবে। পরের ছেলের জন্য তুমি এত কিছু হাতছাড়া করছো কেন? ক্ষণিক ভেবে রতন কাকা জলার মায়ের কথা মেনে নেয়। তারপর ধীর গতিতে ভ্যান চালাতে শুরু করে। যাক, একটা পথের কাঁটা সরলো। সম্পত্তির ভাগ সতীনের বেটাকে তো দেওয়া যাবে না, কেউ কোনো কিছু সন্দেহ করতে পারবে না, সবাই জানবে সাপে কামড়েছে। আর আমি জানতে পেরে হাসপাতালে পাঠিয়েছি, কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই ছেলে মারা গেছে। তার রতন ধীর গতিতে ভ্যান চালাতে থাকে, জলা যন্ত্রণায় কাতরাতে থাকে। কাকা, কাকা দ্রুত গতিতে ভ্যানটা চালাও না, আরে দেরি হলে আমি মরে যাবো কাকা, একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কাকা নিয়েছি রে বাপ, কিভাবে জোরে চালাই, তুই আমায় ক্ষমা করে দিস। জলা যন্ত্রণায় চিৎকার করতে করতে এক সময় চুপ হয়ে যায়। রতন পেছন থেকে আর কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে তাকিয়ে দেখে ছেলেটা মারা গেছে। রতনের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেই থেকে গ্রামে নতুন কেউ এলে এসে চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও, আমার দাদাকে বাঁচাও, ও আমার দাদাকেও মেরে ফেলবে। মানে নতুন লোক এলে বলে কেন? টাকার লোভে রতন কাকা ওই রকম করেছে বলে সেই গ্রামের আর কাউকে বিশ্বাস করতে পারে না। তা আপনিও দাদাকে বাঁচাতে পারবেন? দাদা, আপনি একা একা কাজ সাথে কথা বলছেন কেন? ওই তো আপনার ভাইয়ের সঙ্গে কথা বলছি। ওখানে তো কেউ নেই। আমি ঘুরে দেখি সত্যি সেখানে আর কেউ নেই। গাটা কেমন যেন কেঁপে উঠল। মনে মনে ভাবলাম, আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম? মানে আপনি মনে হয় একা বসে বসে স্বপ্ন দেখছিলেন। আর তাছাড়া আমার ভাই কোত্থেকে আসবে? বছর 5 আগে সাপের কামড়ে আমার ভাই মারা গেছে। ও মানে আপনার ভাইও সাপের কামড়ে মারা গেছে? এই রে, আপনি আবার কাকে চেনেন যে সাপের কামড়ে মারা গেছে? এই গ্রামে শুধু আমার ভাই সাপের কামড়ে মারা গেছে। এই কথাটা শুনে আমার গোটা শরীরের উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কোনো রকমে আমি ভয়টা কাটিয়ে বলি, আপনার ভাইয়ের নাম কি জলা আর আপনার নাম রাজা? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনারা 2 ভাই আগের পক্ষের ছেলে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি এসব কি করে জানলেন? আপনাকে তো এর আগে কখনো আমি এই গ্রামে দেখিনি। আপনার মা এখন বাড়িতে আছেন? হ্যাঁ, আপনি মাকে চেনেন? হ্যাঁ, চলুন তাড়াতাড়ি আপনার বাড়ি চলুন।
আরে আপনি মায়ের পরিচিত কেউ, তাহলে পরিচয় শুরুতেই কেন বললেন না? একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, আপনি সবটা জানতে পারবেন। ওমা, ওমা দেখো তো, তোমার পরিচিত একজন ভদ্রলোক এসেছেন। কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে না চিনলেও হবে মাসিমা। আপনি কিভাবে ইচ্ছে করে আপনার সৎ ছোট ছেলে জলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সেইটা একটু মনে করুন। রাজা, কাকে কোত্থেকে ধরে এনেছিস বাবা তুই? রাত বিরাতে এসব কি উল্টোপাল্টা কথা বলছে? এই আপনি এসব কি বলছেন দাদা? আমি ঠিক কথাই বলছি। আপনি যখন আমাকে রেখে চলে গেলেন আপনার দোকানে, তখন আপনার ভাই নিজে সেই কথাগুলো বলেছেন। উনি এখন আপনাকেও মেরে ফেলার প্ল্যান করছেন, যাতে আপনাদের এই বিশাল সম্পত্তির মালিক ওনার নিজের মেয়ে একা হয়। এসব আবার হয় নাকি? আপনি এ সমস্ত কি বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনাকে ভালো মনে করে বাড়িতে নিয়ে এলাম, আর আপনি আমার বাড়িতে অশান্তি পাকাচ্ছেন। আমাকে কখনো আপনি এই গ্রামে আগে দেখেছেন? না। আমি গ্রামের কারোর ব্যাপারে কিচ্ছু জানি না, কেবলমাত্র আপনাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? মাসিমা, আপনি যদি আপনার কন্যা সন্তানের ভালো চান তাহলে সত্যি কথা বলুন, কারণ জলার আত্মা আপনার উপর কিন্তু খুবই ক্ষিপ্ত। আপনি যে জন্য এত কিছু করলেন সেই যদি বেঁচে না থাকে তাহলে আর কি হলো? তখন জলার সৎমা ভয় পেয়ে গেল, সে আকুতি করতে লাগলো। জলা কই 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 জলা বাবা মার কই? তো তোর মনে কিছু ক্ষতি করিস না জলা বাবা মার। আমি 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 সব সত্যি কথা বলে দিচ্ছি, সব সত্যি কথা বলে দিচ্ছি। কি সত্যি কথা তুমি বলে দেবে? ভাইকে তো সাপে কামড়েছিল, আমরা তো সবাই জানি। তুমি এরকম করছো কেন? ভাইকে সাপে কামড়েছিল ঠিকই, কিন্তু কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে ভাইকে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে তোর ভাই বেঁচে যেত রে। রতন কাকা ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। আমি টাকা দিয়ে তাকেও নিয়ে যেতে দিইনি, তাই সে বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, আমায় ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে। এসব তুমি কি বলছো মা? তোমার মনে এই ছিল? তুমি মুখ ফুটে আমায় বলতে পারতে মা, আমরা দু ভাই বাড়ি ছেড়ে চলে যেতাম, তাহলে তো আমার ভাইটাকে মরতে হতো না। সে মরার সময় কত কষ্ট পেয়েছে। আর মা তুমি, ঠিক আছে মা, তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকো, আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। সত্যি মা, তুমি এইরকম স্বার্থপর? ছি, আমি ভাবতেও পারিনি। আমার আজ নিজেকে খুব ছোট লাগছে মা। ছি।